নবম শ্রেণী অন্তর্গত দ্বিতীয় ইউনিটের অন্তর্গত মোলের ধারণা, পারমাণবিক ভর, আণবিক ভর, এএমইউ ইত্যাদি এই সমস্ত চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আমাদের প্রথম ক্লাস লেসন 1 এটা আমরা শুরু করছি। তো আমরা বেসিক্যালি প্রথম চ্যাপ্টারের নামের শুরুতেই যেটা আছে মোলের ধারণা, এখান থেকেই আমাদের ডিসকাশনটা এগিয়ে নিয়ে যাব। ফিজিক্স চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারেই আমরা পড়েছি পরিমাপ। তো ভৌত রাশি কাকে বলে? প্রাকৃতিক যে সমস্ত বিষয় যেগুলিকে পরিমাপ করা যায় তাদেরকেই বলা হয় ভৌত রাশি। যেমন জলকে মাপ করা যায় না, কিন্তু জলের ভর বা জলের আয়তন, জলের ঘনত্ব ইত্যাদি এগুলোকে মাপ করা যায়। তাহলে জলটা কোনো রাশি নয়, পরিমাপযোগ্য। জলকে পরিমাপ করা যায় না, কিন্তু জলের ভর, জলের আয়তন, জলের ঘনত্ব ইত্যাদি এইগুলোকে মাপ। তাহলে জলের আয়তন, জলের ভর, জলের ঘনত্ব এইগুলোই হলো তোমার ভৌত রাশি। এবার এইগুলোকে মাপবো কিভাবে? মাপার জন্য কোন একটা সুবিধাজনক এককে ধরে নেওয়া হয়, এগুলো তোমরা জানো। এবার ওই পরিমাপের বেশ কতগুলো পদ্ধতি আছে। সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। এই পদ্ধতিগুলোতে মেনলি এরা যে যখন মাপ করা হতো তাদের মেনলি এমএলটি মানে মাস, লেন্থ এবং টাইম, এইটা দ্বারাই অনেক কিছু মাপ, মানে বেশিরভাগ মাপই এই দ্বারা করা যেত। কিন্তু যখন এইগুলো দিয়ে সবকিছু মাপ করা গেল না, তখন 1967 সালে 1967 এসআই পদ্ধতি মানে সম্পূর্ণভাবে শুরু হয়। সেখানে এমএলটি ছাড়াও, মানে দেখো এইটা হচ্ছে এল টি, এটা ছাড়াও আরো 4টে বিষয়কে প্রাথমিক এককের অন্তর্গত করা হয়, যার মধ্যে রয়েছে কি উষ্ণতাটা হলো কেলভিন, দীপন প্রাবল্য লুমিনাস, অর্থাৎ দুটি বাতি জ্বলছে তাদের তুলনা করার জন্য যে এককটি ব্যবহার করা হয় সেটাকে ক্যান্ডেল, সিডি। নেক্সট তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হলো অ্যাম্পিয়ার। এবং ফাইনালি মোল, MOL, যেটা আমাদের বিস্তার। আর এটা তো তোমরা জানো, এটা মিটার, আর এটা কিলোগ্রাম, আর এটা সমস্ত এককের জন্য হচ্ছে সেকেন্ড। আমরা মোল কথাটার উৎপত্তিগত দিক থেকে আমরা দেখি। তো মোল 1896 সালে প্রথম বিজ্ঞানী উইলিয়াম অসওয়াল্ড এই কথাটাকে বলেছিল। মোল বেসিক্যালি একটা ল্যাট্রিন কথা, এর মানে হচ্ছে স্তূপাকার, অনেক, যেটা পরবর্তীকালে এক্ষেত্রে স্বীকৃতি দিয়েছে। এবার আমি মোলের ধারণাতে আসি। আমরা জিনিসটা কি, বর্তমানের দিনে মোলের কনসেপ্ট এইভাবে। ধরো একটা জায়গায় আমি হামেশাই, তোমাদের এই মুহূর্তে হয়তো পাওয়া যায় না, আমরা যখন ছোট ছিলাম তখন বাজারে ধরো মিষ্টি কিনতে গেছি, তখন রসগোল্লা কেজি দরে বিক্রি হতো, এখন তো পিস হিসাবে বিক্রি হয়। তারপরে ধরো একটা জায়গায় একটা কৌটোর মধ্যে কিছু পরিমাণ রসগোল্লা আছে, কিছুগুলো তুমি জানো না কতগুলো আছে। তাহলে এইটাকে তুমি বলতে পারো, তাও মনে করো 20 পিস আছে, তো 20 পিস রসগোল্লা বলতে পারো, অথবা না বলে 1 কিলোগ্রাম রসগোল্লা বলতে পারো। অর্থাৎ এই যে একটা পদার্থ, এবং পদার্থ কাকে বলে? পদার্থের সংজ্ঞাতে, তার সংজ্ঞাতে আমরা কি দেখেছি? যার পদার্থের সংজ্ঞাতে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে: যার ভর থাকে, যার আয়তন থাকে, যার আয়তন মানে স্থান আয়তন থাকে, যার ভর থাকে, যার কিছু পরিমাণ স্থান দখল করে থাকে অর্থাৎ আয়তন থাকে,
যা ইন্দ্রিয় গ্রাহ্য, সেন্সেবল, ইন্দ্রিয় গ্রাহ্য, এটা 4 নাম্বার। যার জাড্য ধর্ম থাকে, জাড্য ধর্ম থাকে, ইনার্সিয়া থাকে। আর যার আন্তঃশক্তি, ইন্টারনাল এনার্জি, বলছি সে কথা, আন্তঃশক্তি, আন্তঃশক্তি এটাকে ইউ দিয়ে বলা হয়, ইউ থাকে। তাহলে যার এই সমস্ত গুণগুলো আছে, যার পদার্থের প্রথম কথা হচ্ছে ভর আছে। তাহলে প্রথমটা দেখো তো, এই কন্টেনারটা, এই যে রসগোল্লা যেগুলোর কথা বলছিলাম, সেটা কি আদৌ পদার্থ কিনা? ডেফিনেটলি পদার্থ, কারণ এর ভর আছে, এইটার ভর আছে। ইট হ্যাজ অকুপাইড সাম ভলিউম, ইট ইজ সেন্সেবল। জাড্য ধর্ম মানে কি? কোন বস্তুকে যেখানে যে অবস্থায় রেখেছো সে সেই অবস্থায় থেকে যাবে। এই রসগোল্লা কি হঠাৎ চলতে লাগবে? যদি না ঠেলে দাও, না ভূমিকম্প হয়, তাই তো, বা কোনো চলমান, তাহলে এটা কেমন জাড্য? স্থিতি জাড্য আছে। আর এর আন্তঃশক্তি, আন্তঃশক্তিটা আমরা প্রথম দিকে চ্যাপ্টারেই একবার ডিসকাস করি। ভর জনিত শক্তি মানে মহাবিজ্ঞানী আইনস্টাইন কি বলেছিলেন? E সমান সমান mc²। c হচ্ছে আলোর বেগ, তাহলে আলোর বেগটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে E প্রপোর্শনাল টু m, অর্থাৎ যারই কিনা ভর আছে তারই শক্তি আছে। তাহলে ভর জনিত যে শক্তি, পদার্থের শুরুর প্রথম কথা হচ্ছে যার ভর আছে, আর ভর থাকার জন্য যে শক্তি থাকে তাকেই বলা হয় আন্তঃশক্তি। সুতরাং প্রত্যেক পদার্থ মাত্রই তার আন্তঃশক্তি বর্তমান। যাই হোক, তাহলে এইটা একটা পদার্থ। এবার একে মাপবো কি? আমি বলেছিলাম যে শুধু ডিসকাশনের শুরুতেই বলেছি যেটা পরিমাপযোগ্য, তাহলে রসগোল্লাটা পরিমাপযোগ্য নয়। তাহলে রসগোল্লার ভরটা পরিমাপযোগ্য, রসগোল্লার আয়তনটা পরিমাপযোগ্য, নিজের কিছু না হোক সংখ্যায় কতগুলো আছে সেটা তো পরিমাপ করতে পারি আমরা। তাহলে ধরো, মনে করো আমরা 20টা বলছিলাম, 20টা না বলে আমি এখন বলছি ধরো 12 পিস রসগোল্লা আছে, বলতে পারো। অথবা না বলে বলতে পারো এই 12 পিসের ওজন হচ্ছে 1 কিলোগ্রাম, বলতে পারো। বা এটা তো মাঝখানে ভয়ে গেছে, মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, যদি মাঝখানে কোনো ফাঁকা না থাকতো, কিছু জিনিস মাঝখানটা ফাঁকা যদি না থাকতো, তাহলে তুমি আয়তন হিসাবে মান নির্ণয় করতে পারতে। তাহলে দেখো, এবার তুমি যদি রসগোল্লার বদলে তুমি একই সাইজের কমলা লেবু নিয়েছো, তাহলে 12 পিস কমলা লেবু তুমি যদি নাও, তাকে বলবো আমরা কত? 1 ডজন, তাই না? কারণ আমরা জানি, দেখো 12 পিস মানে আমরা জানি 1 ডজন। সাপোজ তাহলে 12 পিস মানে হচ্ছে 1 ডজন, ডিজে ডজন। এবার 12 পিস রসগোল্লা মানে 1 ডজন, 12 পিস কমলা লেবু মানে 1 ডজন, 12 পিস ডিম মানে 1 ডজন। প্রোভাইডেড এদের মাপগুলো কিন্তু একই রকমের হতে হবে, তাই তো? মানে আমরা সাধারণত দেখি, যেমন ধরো কলা কিনতে গেলাম, ডজন শব্দটা সাধারণত আমাদের রোজ ডেইলি লাইফের মধ্যে কলার সঙ্গে খুব পরিচিত। তাহলে এক্ষেত্রে আমাকে প্রোভাইডেড মনে করতে হবে সমস্ত কলাগুলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর সবকিছুই যেন প্রত্যেকটা সমান সমান থাকে। বাস্তব জীবনে হয়তো তাদের থেকে একটু কোনো কলাটা একটু বড়, কোনোটা একটু ছোট, এইরকম কথা কিন্তু আমি বলছি না। তেমনি আবার জানি 144 পিস, 144 পিস একে 1 গ্রস বলা হয়, জানেন? তেমনি কাগজ কেনার সময় তুমি দেখবে এটা দিস্তা বলে ব্যাপার আছে, তাই না? 24টা সিট মিলে হয় 1 দিস্তা। এইগুলো হচ্ছে এক একটা করে সুবিধাজনক একক, তাই তো? তো তেমনি ভাবে এইরকম এই যে 12 পিসকে 1 ডজন বলা হয়, 144 কে 1 গ্রস বলা হয়, আমাদের বাংলা মাপে 4টেকে 1 গন্ডা বলে, দেখবে 20টা কি 1 পন বলা হয়। সেই রকম এটা বড় সংখ্যা 6.022 into 10 to the power 23, এত সংখ্যক কোন জিনিস, মানে এত সংখ্যক রসগোল্লা, প্রোভাইডেড সবগুলোর দৈর্ঘ্য, মানে সবগুলোর মাপ, সোজা কথা, মানে ও ভর বলো বা আয়তন বলো সবগুলো যদি সমান হয়, তাকে বলবো আমরা কি 1 মোল।
আগে বানানটা প্রথমে ছিল MOLE, কিন্তু SI পদ্ধতি যখন স্বীকৃতি দিয়েছে তখন তার বানান হয়ে গেছে MOL। কোনো ডট ফট ইত্যাদি ব্যবহার করা যাবে না। তাহলে এত সংখ্যক প্রাথমিক কোনো কণা, ধরো এই যে পেন দেখতে পাচ্ছি, এরকম এরকম ধরো একটা পেন, দুটো পেন, তিনটে পেন, চারটে পেন, 10টা পেন, 6টা পেন করতে করতে এই এত সংখ্যা। আমি এবার এই সংখ্যাটা কেন সেটাকে আমি লিখে দেখাচ্ছি। দেখো এটা মানে হলো 6022, তার পিঠে মানে তিনটে চলে গেল, তার মানে 20 × 10⁻20, তার মানে এর পিঠে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই সংখ্যাটাকে হিউজ নাম্বার, উই ক্যানট আটার ইট, এটাকে উচ্চারণ করতে পারবো না। 6022, তার পিঠে 20 খানা শূন্য আছে, এই যে সংখ্যা। তার মানে what do you mean by one mole human being? এক মোল মানুষ বলতে কি বোঝো যদি এখনকার প্রশ্ন করা হয়? তাহলে যদি ধরা হয় যে পৃথিবীর সমস্ত মানে সব মানুষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি ভর সব যদি এক হয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করতে করতে এত সংখ্যকের যে সমন্বয়, এত সমাহার, সেই যে পরিমাণ একটাকে নির্দেশ করবে। আমি প্রথমেই বলেছিলাম না, পদার্থের পরিমাণ, কোন একটা পদার্থের স্তূপাকার হলে তাকে তো একটা একক দ্বারা প্রকাশ করতে হবে, সেই এককটাই হচ্ছে মোল। তাহলে সেই যে পরিমাণ, এটাকে ধরো তুমি যে কোনো 1 মোল ইট বলতে তাহলে কি বুঝো? সমস্ত তুমি দেখেছো ইটের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর ইত্যাদি থাকে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করতে করতে এত সংখ্যক ইটের সমন্বয় যদি একটা এগ্রিগেশন স্তূপাকার যদি করা হয়, সেই পরিমাণ ইটকে বলবো। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর সব যেন একই থাকে। তাহলে এখনকার দিনের মোলের কনসেপ্টটা হলো কি? তাহলে তুমি 1 মোল ইট বলতে পারো, 1 মোল রসগোল্লা বলতে পারো, 1 মোল চশমা বলতে পারো, 1 মোল মানুষ বলতে পারো, 1 মোল অণু বলতে পারো, 1 মোল পরমাণু বলতে পারো, 1 মোল আয়ন বলতে পারো, 1 মোল ইলেকট্রন বলতে পারো, এভরিথিং আর দেয়ার। তাহলে আমরা যেমন ডজন বলতে শুধুমাত্র কলার ক্ষেত্রে এই ডজনটা প্রযোজ্য নয়, যেমন গ্রস বলতে শুধু চকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো পদার্থকে আমরা মাপতে পারি, তার সুবিধাজনক মাপ। এত বড় নেওয়া হলো কেন? আসছি সে গল্পতে। আমরা কেন এইরকম সংখ্যাকে হঠাৎ বেছে বেছে এইরকম একটা সংখ্যাকে কেন নেওয়া হলো, যে এত বড় বা কি তার বিশালতা? এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই জাস্ট এই সংখ্যা, এর মানটাকে নির্ধারণ করেছিলেন বিজ্ঞানী মেলিকার। তো যাই হোক, আমি এই সংখ্যাটা কি এবং কেন, জাস্ট একটা ফানি ম্যাথ না বলো, এটা জাস্ট টু রিয়েলাইজ ইট, এই সংখ্যাটা কত বড় বা কি ধরনের। জাস্ট ফর এক্সাম্পল, আই এম গিভিং ইউ নো টেনিস বল এখনকার দিনে জানো তো, এত সংখ্যক টেনিস বলকে যদি একত্রে রাখা যায়, তার কতটা আয়তন দখল করবে সে? এত সংখ্যক টেনিস বল যদি রাখা যায়, সে কতটা আয়তন দখল করবে? তোমরা দেখেছো বাজারে, দোকানে, যেখানে সব টেনিস বল কিনতে পাওয়া যায়, একটা প্যাকেটের মধ্যে থাকে, একটা, দুটো, এরকম কত বড়? শোনো, ইটস বিয়ন্ড ইমাজিনেশন। এই অ্যাভোগাড্রো সংখ্যক টেনিস বলের আয়তন হবে 10টা পৃথিবীকে একসঙ্গে জুড়লে যতটা বড় হবে, তত তার থেকেও বড়। যদি আমার কথাটা ঠিক না বিশ্বাস হয়, সেটাকে বিশ্বাস করানোর জন্য আমি আমার মতো করে একটা জাস্ট অঙ্ক রাখছি তোমাদের সামনে, একটা উদাহরণ হিসেবে। ধরো একটা ইমাজিনারি বাস্কেট আছে, এটা ঝুড়ি আছে, এখানে অ্যাভোগাড্রো সংখ্যক মানে ওই 6 এইরকম লেবু রাখা আছে, লেবু বা আপেল যাই হোক কিছু এরকম রাখা আছে। অ্যাভোগাড্রো নাম্বার কতগুলো আছে? 6.022 into 10 to the power 20। আর এই ঝুড়িটার চারপাশে সব লেবার বসে আছে, এগুলো সব লেবার। এরা কি করছে? এই ঝুড়িগুলো এগুলোকে নিয়ে গুনছে। কতজন লেবার আছে? আমাদের ভারতে 131 কোটি
জোন লেবার মানে ওই ঝুড়িটার পাশে মানে সমস্ত ভারতবাসী এই লেবুগুলোকে গোনার কাজে ব্যবহৃত। কি রেটে গুনছে? প্রত্যেক সেকেন্ডে একটা করে। তাহলে 1 ইউনিট পার সেকেন্ড এইভাবে গুনছে। এবং তারা প্রত্যেকজন 8 আওয়ার্স করে যদি কাজ করে, একজন লেবারের কাজ করার কথা 8 ঘন্টা করে, তাহলে 8 ঘন্টা করে যদি এই কাজটা করে, then you calculate how much time required to compute all the apples. তো দেখো এবার একজন শ্রমিক, আমি অঙ্কটা করছি, তাহলে অঙ্কটা কি বোঝা গেল? একটা ঝুড়িতে অ্যাভোকাডোর সংখ্যক মানে 6.022 into 10 to the power 23 সংখ্যক রাখা আছে, আপেল রাখা আছে। 130 কোটি জন শ্রমিক এই আপেলগুলোকে গণনার কাজে নিয়োজিত আছেন, 131 কোটি। এবং সেই প্রত্যেক শ্রমিক সেকেন্ডে একটা এই হারে মানে আপেলগুলোকে গণনা করছেন। এবং প্রত্যেকজন শ্রমিক যদি 8 ঘন্টা করে নিরলস শ্রম করেন তাহলে কত মানে কত দিন সময় লাগবে? দেখো একজন শ্রমিকের হিসাবটা করি। এক সেকেন্ড সময় গণনা করেন একটি লেবু সে কাজ করছে কত? তাহলে 1 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড সময় গণনা করেন 3600টি লেবু। তেমনি 8 ঘন্টা, তাহলে 3600 ইনটু 8 ঘন্টা, এই যে একদিনে, তাহলে এত সেকেন্ড সময় গণনা করেন 3600 ইনটু 8 এতটি লেবু। তারপরে এবার অতএব 131 কোটি মানে কত? একক, দশক, শতক, দশক, অযুত, যোগ্য, নিযুত, কোটি। ঠিক আছে? এত জন শ্রমিক এক দিনে গণনা করেন কত? 101 2 3 4 5 6 7 ইনটু 3600 ইনটু 8। দিস উইল রেজাল্ট, এটা তুমি দেখতে পাবে, এটা হচ্ছে 3.77 ইনটু, এটা আসবে 3.77 ইনটু 10 টু দি পাওয়ার 13। এতগুলো লেবু গণনা, তাহলে 131 কোটি জন শ্রমিক একদিনে মানে এতগুলো লেবু গণনা করে। এবার উল্টো করে লিখি এটা। এবার দেখো 131 কোটি জন শ্রমিকের 3.77 into 10 to the power 13 এতটি লেবু গণনা করতে লাগে একদিন, তাই তো? তাহলে একটা লেবু গণনা করতে মানে এতজন লোকে 1/3.77 into 10 to the power 13 দিন, তাহলে 6.022 into 10 to the power 23 এতগুলো লেবু গণনা করতে 6.022 into 10 to the power 23 divided by 3.77 into 10 to the power 13, that is equals to এই রেজাল্টটা আসবে 1.596 into 10 to the power 10 এত দিন। এবার দিনকে বছর করতে গেলে কি করতে হয়? 365, তাহলে 1.596 into 10 to the power 10 divided by 365 equals to results 437 30465
এত বছর 3730465 এত বছর। একটু হিসাব করে দেখো, এই দশমিকের অধিকটা বাদই যদি দিই, একক, দশক, শতক, ষষ্ঠ, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4,37,30,000 এত বছর। What a huge number it is। সেই জন্যই তো আমি প্রথমে বলেছিলাম যে এত সংখ্যক কোনো চোখে দেখা কণা কিন্তু পৃথিবীতে নেই। তাহলে কোন ধরনের এই এক মোল কমলা লেবুও নেই, রাখার জায়গা নেই। ওই তো বললাম, এক মোল কমলা লেবু যদি থাকে তার আয়তন, তার স্তূপটার আয়তন হয়ে যাবে 10টা পৃথিবীর আয়তনের সঙ্গে সঙ্গে। আর সেই রকমের এতগুলো হাইড্রোজেন পরমাণুর সম্মিলিত ভর হচ্ছে 1 গ্রাম। জাস্ট থিংক অ্যাবাউট ইট। কি ছোট সংখ্যা এটা, মানে কত ছোট পরমাণুটা, কত ছোট। যাই হোক, তাহলে এই পরিমাণ, এই পরিমাণকে সেই জন্য ওই 10টা 12টা পরমাণু নিলে তার 1 ডজন তুমি যদি কোনো পরমাণু নাও, তাকে ওজন করা আমাদের পক্ষে সম্ভব না। সেই জন্য একটা এত বিশাল, ওই যে বললাম সুবিধাজনক একক। ধরো আমাদের এখান থেকে, আমি তো জানি সিজিএস পদ্ধতিতে মাপবো, তাহলে এই ধরো বোলপুর থেকে কলকাতার দূরত্ব সিজিএস পদ্ধতিতে, তাহলে আমি যদি বলি এত সেন্টিমিটার দূরত্ব, এটা যেমন একটা বড় সংখ্যা দাঁড়িয়ে যাবে। সেই রকম কিন্তু সেটাকে আমরা বলি কি, আমরা তখন কিলোমিটারে বলি, তাই তো? আমরা কিলোমিটারে বলি। আবার তুমি বলবে যে না, আরো বড় এককে বলুন, তার দৈর্ঘ্য মাপা সব থেকে বড় একক আলোকবর্ষ, আলোকবর্ষ দিয়ে মাপা বলা যায় নাকি? তাই যাকে যেমন মাপতে হবে তার একটা সুবিধাজনক, আমি আরো কয়েকটা সুবিধাজনক একক মানে সুবিধাজনক বিষয়ের কথা বলছি। ধরো তোমরা ভর মাপার ক্ষেত্রে তুমি দেখেছো সোনার দোকানে ছোট্ট ছোট্ট দাড়ি পাল্লা থাকে। পরবর্তীকালে বড় ক্লাসে উঠে তুমি যদি ফিজিক্স ল্যাবরেটরি বা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যাও, একটা ছোট্ট একটা দাড়ি পাল্লা থাকে, সাধারণ তুলা যন্ত্র, খুব সেন্সিটিভ, যেটা কাচের বাক্সের মধ্যে ভরা থাকে। তো তুমি যদি গিয়ে এত বড় একটা পাথরকে গিয়ে বললে যে দাদা এটা ওজন করে দিন, সেটা কি ওজন করা সম্ভব? তার সেন্সিটিভিটি নেই, কারণ সেই রকম বাটখারা নেই। আবার ধরো তুমি একটা ছোট্ট সোনার কানের দুল, সেটাকে গিয়ে যদি একটা বড় চাল ওজন করার দাড়ি পাল্লাতে গিয়ে বললে, যদি বলো যে আমার এটা ওজন করে, তাহলে এটা সেন্সিটিভ। তাহলে যেমন তাহলে সোনার কানের দুল ওজন করতে গেলে তোমাকে ওই ছোট্ট এতেই যেতে হবে। সেই রকম অণু, পরমাণু, আয়ন ইত্যাদি এই ধরনের তুমি কমলা লেবু মাপার জন্য নিশ্চয় মোল একক ব্যবহার সাধারণত করা হয় না। হ্যাঁ, মানে বললে তুমি বলতেই পারো, সে কথায় আমরা আসছি পুরো। তাহলে আমাদের প্রাসঙ্গিকতা, মূলের প্রাসঙ্গিকতার প্রশ্নতে আমরা এই কথাগুলো বললাম। তো দেখা যাক, এখন আমরা বলে ডিসকাশন আমরা শেষ করিনি। তাহলে আমরা বলেছি এত সংখ্যক যে কোনো কণা, যে কোনো পদার্থ, আমরা এসআই একক কি বলেছে? পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, ওই তো বললাম যে ইট, বালি, পাথর সবাই তো হলো পদার্থ। তাহলে তাকে যদি আমরা মাপ করতে হয়, অবশ্য ওই যেমন আমরা শুরুতেই আমরা রসগোল্লা দিয়ে বলেছিলাম যে রসগোল্লাটা একটা পদার্থ হলো, সেই রসগোল্লাকে কিন্তু আমরা মাপ করতে পারি না। হয় রসগোল্লার ভর মাপি বা রসগোল্লার আয়তন মাপি, কিছু না হলেও নিজের পক্ষে মানে সংখ্যায় মাপি। এখন এসআই পদ্ধতি যেদিন থেকে এইটাকে পদার্থের মোল এককটাকে পদার্থের পরিমাণের একক হিসাবে ধরলো, তখন তারা স্পেসিফাই করে দিল যে 6.022 into 10⁻23 কণা। এবার এই কণা বলতে কি কি? সে কণা হতে পারে অণু, হতে পারে কণা পরমাণু, হতে পারে কণা হিসাবে আয়ন, হতে পারে কণা হিসাবে ইলেকট্রন, হতে পারে, কিছু না হলো একক। একক বলতে কি? তুমি একটা ইট নিচ্ছ, ইটের আবার অণু, পরমাণু, আয়ন এসব তো কিছু নেই। তাহলে ইটসেলফ একটা ইট, একটা পেন, এটাই হচ্ছে একটা কণা।
তাহলে একটা কণা, দুটো কণা, তিনটে কণা, তাহলে কত? যেমন 12টা পেন দিলে 1 ডজন পেন বলতাম, ঠিক একই রকম। তাই বলে এই পেন আর সঙ্গে এই পেন এইটা কিন্তু মোলের মধ্যে পড়ছে না। তাহলে বারবার করে আমি এক কথাই বলছি যে এই কণাগুলো প্রত্যেকটা কেমন হতে হবে? আইডেন্টিক্যাল কণা হতে হবে, একই রকমের কণা। তাহলে এতগুলো কণা স্তূপাকার যেটা হবে সেটাই হচ্ছে 1 মোল। এবার সেটাকে আমরা দেখব কি দিয়ে মাপবো, তার ভর দিয়ে মাপবো নাকি তার আয়তন দিয়ে মাপবো, সেটা নিয়ে দেখে নেব। ঠিক আছে? তাহলে এতগুলো কণার সমষ্টি তাকেই বলা হচ্ছে, যে পরিমাণ হয় এতগুলো কণা নিলে যে পরিমাণ তাকেই বলবো আমরা 1 মোল, তাকেই বলা হচ্ছে 1 মোল। এবার এইটাকে আমরা ভাববো যেটাকে কি দিয়ে প্রকাশ করব, ভর দিয়ে প্রকাশ করব নাকি আয়তন? তাহলে এইটাকে আবার প্রকাশ করা হয় দুটো ভাবে, আইদার ভর দিয়ে অথবা মানে এতগুলো অণু নিলাম তার ভর মাপলাম, অথবা এতগুলো অণু নিলাম তার আয়তন মাপলাম। এবার আয়তন অনেক ক্ষেত্রে মাপা যায় না, ঠিক আছে? তাহলে হয় ভর বা আয়তন, এইটা দিয়ে আমরা মোলকে প্রকাশ করার চেষ্টা করব। যাই হোক, এরপর আমরা তাহলে বর্তমানে মোল বললে শুধু হবে না, মোল বললে কথাটা অপূর্ণ রয়ে গেল। কি ধরনের কণা নিয়েছি, তারপরে এরকম যদি অণু নিই তাহলে বলতে হবে 1 মোল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা নিই যে এইটাকে আমি সংক্ষেপে Na বলা হয়, তাহলে Na পর আরো দেখো Na সংখ্যক অণু মানে হলো 1 মোল অণু, 1 মোল অণু। মানে ধরো আমি বলছি যেমন ইট আর দেশলাই বাক্স মোটামুটি দেখতে একই রকম, তাহলে অ্যাভোগাড্রো মানে 20টা ইট আর 20টা দেশলাই বাক্স পাশাপাশি রাখলে কি এক জিনিস হলো? নিশ্চয় না। তখন আমি কি বলবো, 20টা ধরো 12টা ইট আর 12টা দেশলাই বাক্স পাশাপাশি রাখলাম, তাহলে 1 ডজন ইট বলতে হবে আর 1 ডজন দেশলাই বলতে হবে। তেমনি Na সংখ্যক অণু মানে 1 মোল অণু। আবার তুমি যদি পরমাণু নাও, মানে এটা ইটের ক্ষেত্র গেল, আবার এইটা Na সংখ্যক পরমাণু যদি নাও তাহলে 1 মোল কি বলবো? 1 মোল পরমাণু। তাহলে এটার ক্ষেত্রে কি বলবো বলতো? Na সংখ্যক আয়ন মানে হচ্ছে 1 মোল আয়ন। আরো কিছু বলবো আমরা, ডিসকাশন পরে এগিয়ে যাবে। Na সংখ্যক ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন। তাহলে হোয়াট আই ওয়ান্ট টু সে, শুধু মোল বলে ছেড়ে দিলে কিন্তু অপূর্ণ কথাটা হবে। কেমন ধরনের কণাটা, কি ধরনের নিয়েছো, অণু নিয়েছো না পরমাণু নিয়েছো না আয়ন নিয়েছো, সেটা তোমাকে প্রকাশ করে বলে দিতে হবে। ঠিক আছে? কারণ ওই যে বললাম যে তুমি খুব সোজা কথায় যেটা ফিজিবল এক্সাম্পল আমাদের চোখের সামনে যেটা দেখা যায়, 1 ডজন ইট আর 1 ডজন দেশলাই বাক্স, তাদের ভর এবং কিন্তু একরকম হয় না। যাই হোক, এটার একরকম হয় না, তো আমাদের সেই জন্য এটা মোল অণু মোল বলতে হবে আমাদের, মোল অণু মোল পরমাণু মোল আয়ন। তাহলে এখন ইন এ নাটসেল যদি ডেফিনিশনটা বলতে হয়, এত সংখ্যক কণার সমাহার কে বলা হয় 1 মোল। সময় অভাবের জন্য আমাদের ভিডিওটাকে এই আধ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে হচ্ছে। আমি রেগুলার ভিডিও দিতে থাকবো, তোমরা দেখতে যাও। তাহলে আজকের ডিসকাশন ওই তো বললাম টেকনিক্যাল কারণের জন্য এখানে শেষ করতে হচ্ছে।